1971 সালের 16 ডিসেম্বর, যখন পুরো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, ঠিক তখনও বাংলাদেশের একটি জায়গায় যুদ্ধ চলছিল। ট্যাঙ্কের গর্জন, গুলির শব্দ আর বীরত্বে ভরা ছিল এই যুদ্ধ। প্রতিরোধ যুদ্ধের উৎকৃষ্ট উদাহরণ, যুদ্ধ কৌশল ও পরিকল্পনা, আধুনিক যুদ্ধবিদ্যার প্রয়োগের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে ভারত, পোল্যান্ড সহ বিশ্বের 35টি দেশের প্রতিরক্ষা একাডেমি ও সামরিক প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই যুদ্ধ আজও বিশ্লেষণ করা হয়। কিন্তু কেন, কি হয়েছিল সেই যুদ্ধে, কি ছিল তার কৌশলগত দিক? আজকে আমরা জানব মুক্তিযুদ্ধের শেষ লড়াই, দ্য ট্যাঙ্ক ব্যাটেল অফ শিরোমণিকে। মুক্তিযুদ্ধের শুরুর দিকে, অর্থাৎ 31শে মার্চ 1971, ইপিআর এবং বাঙালিরা একত্রিত হয়ে যশোর শহর দখল করে ফেলে। তারপর তারা অগ্রসর হয় যশোর ক্যান্টনমেন্টের দিকে। এটি ছিল পাকিস্তানি বাহিনীর একটি অন্যতম ঘাঁটি। কিন্তু 3 থেকে 6 এপ্রিল প্রতিরোধের মাধ্যমে আবারও পাকিস্তানিরা যশোর শহর দখল করে নেয় এবং ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানিদের দখলেই ছিল। 6 ডিসেম্বর আবারও যশোর শহর শত্রুমুক্ত হয়। 7 ডিসেম্বর মুক্তিবাহিনী এবং ভারতীয় মিত্রবাহিনী একত্রিত হয়ে যশোর সেনানিবাস দখল করতে অগ্রসর হয়। যেহেতু এটি ছিল পাকিস্তানিদের একটি শক্তিশালী ঘাঁটি, সে কারণে মুক্তিবাহিনী সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিয়েই অগ্রসর হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রায় সম্পূর্ণ বিনা বাধায় মুক্তিবাহিনী যশোর ক্যান্টনমেন্ট দখল করে। তারা বুঝতে পারে পাকিস্তানি বাহিনী আগেই তাদের সমস্ত গোলাবারুদ সহ পালিয়ে গিয়েছে এবং অবস্থান নিয়েছে প্রায় 54 কিলোমিটার দূরে খুলনার শিরোমণি এলাকায়। এত জায়গা থাকতে শিরোমণিতেই কেন? যশোর সেনানিবাসের প্রায় সকল ট্রেনিং এবং এক্সারসাইজ এখানেই হতো এবং এ কারণেই এ অঞ্চল পাকিস্তানিদের খুবই পরিচিত ছিল। এছাড়া শিরোমণির এক পাশে ভৈরব নদী এবং বিসিক শিল্পনগরী থাকায় এটি ডিফেন্স করার জন্য খুবই উপযুক্ত একটি জায়গা ছিল। এবং পাকিস্তানিদের নেতা 107 ব্রিগেডের ব্রিগেডিয়ার হায়াত খানের ধারণা ছিল মার্কিন নৌবহর হয়তো খুব দ্রুত পশুর নদী দিয়ে প্রবেশ করবে এবং রূপসা হয়ে ভৈরব নদী দিয়ে তাদের সাথে যুদ্ধে যোগ দেবে। ঠিক এই কারণেই পাকিস্তানিরা শিরোমণিতে তাদের ডিফেন্স পজিশন নেয়। তারা হেডকোয়ার্টার নির্মাণ করে বর্তমান বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে এবং দৌলতপুর পর্যন্ত ল্যান্ডমাইন এবং বাংকার তৈরি করে বেশ শক্তিশালী ডিফেন্সিভ পজিশনে চলে যায়। সেক্টর কমান্ডার মেজর মোহাম্মদ আবুল মঞ্জুরের নেতৃত্বে 8 নং সেক্টরের মুক্তিযোদ্ধারা খুলনার দিকে আগাতে থাকে এবং 11 ডিসেম্বর ফুলতলায় অবস্থান নিয়ে যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে। এদিকে মেজর মহেন্দ্র সিং এবং মেজর গনির নেতৃত্বে ভারতীয় রাজপুত রেজিমেন্টের সেনারা বেশ কিছু ট্যাঙ্ক নিয়ে বেনাপোল দিয়ে ফুলতলায় মুক্তিবাহিনীর সাথে মিলিত হয়। এছাড়াও সেক্টর কমান্ডার জয়নুল আবেদিনের নেতৃত্বে 9 নং সেক্টরের মুক্তিযোদ্ধারা শিরোমণির দক্ষিণে খুলনা শহরের গল্লামারিতে এবং শিল্প ইয়ার্ডে অবস্থান নেয় এবং তাদের সাথে ধীরে ধীরে আশেপাশের মুক্তিবাহিনী এসে যোগদান করতে থাকে। এতে দেখা যায় শিরোমণির পাকিস্তানি সেনাদের 4 দিক থেকে ঘিরে ফেলেছে 8 ও 9 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা ও ভারতীয় মিত্রবাহিনী। 13 ডিসেম্বর অফিসিয়ালি শুরু হয়েছে। মেজর মঞ্জুরের আদেশে বাংলার মুক্তিবাহিনী পাকিস্তানিদের উপরে ভারী মেশিন গানের গোলাবর্ষণ শুরু করে। সাথে সাথে ভারতীয় মিত্রবাহিনী কলকাতার সাথে যোগাযোগ করে এয়ার অ্যাটাকের প্ল্যান করতে থাকে। পাকিস্তানিরাও সমানভাবে গোলাবর্ষণ করতে থাকে এবং প্রথম দিন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরের দিন পাকিস্তানিদের দিক থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় মেজর মহেন্দ্র সিং মনে করেন পাকিস্তানিরা হয়তো
পিছু হটে খুলনা শহরের দিকে চলে গেছে। এ কারণে তারাও খুলনা শহরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যদিও মেজর মঞ্জুর তাদেরকে অনেকবার যেতে নিষেধ করেন। তারা নিষেধ উপেক্ষা করে 28টি গাড়ি নিয়ে খুলনা শহরের দিকে যাত্রা শুরু করে। তারা শিরোমণি পার হয়ে বাদামতলার কাছে যেতেই ঘটে বিপত্তি। পাকিস্তানি অ্যাম্বুশের শিকার হয়ে 28টি গাড়ির মাঝে 26টি ধ্বংস হয়ে যায়। 250 থেকে 300 জন সৈন্য হতাহত হয়। মেজর মহেন্দ্র সিং কোনো মতে পালিয়ে আসে, কিন্তু মেজর গনি সেখানেই নিহত হন। এরপরে যুদ্ধের ভয়াবহতা আরো বেড়ে যায়। দুই পক্ষই থেমে থেমে গোলাবর্ষণ ও শেলিং করতে থাকে, কিন্তু ডিফেন্সিভ পজিশনের জন্য মুক্তি বাহিনী পাকিস্তানি বাহিনীকে এক বিন্দুও পিছু হটাতে পারে না। 16 ডিসেম্বর জেনারেল নিয়াজি ঢাকায় আত্মসমর্পণ করলেও ব্রিগেডিয়ার হায়াত খান শিরোমণিতে যুদ্ধ চালিয়ে যান। 17 তারিখ রাতে মুক্তিবাহিনীর ক্যাম্পে হতাহতের ঘটনা অনেক বেড়ে যায়। মুক্তিবাহিনীর 31 জন নিহত ও তার 4 গুণেরও বেশি আহত হয়। রাত 3:10 মেজর মহেন্দ্র সিং আবারও এয়ার স্ট্রাইকের জন্য অনুরোধ জানালে কলকাতা থেকে জানানো হয় সকাল হওয়ার আগে এয়ার স্ট্রাইক সম্ভব না। এ সময় ভারতীয়দের মত ছিল সকাল পর্যন্ত কোনো মতে পাকিস্তানিদের ঠেকিয়ে রাখা। কিন্তু ঠিক এই সময় মেজর মঞ্জুর একটি সাহসী সিদ্ধান্ত নিয়ে বসেন। তিনি একটি জিপ নিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা হন। সেখানকার মিত্রবাহিনী কমান্ডারের সাথে প্রায় 10 মিনিট ধরে আলোচনার পরে মিত্রবাহিনী এবং মুক্তিবাহিনীর সম্পূর্ণ কমান্ড নিজের হাতে নিয়ে বেরিয়ে আসে এবং এই যুদ্ধের রণকৌশল থেকে শুরু করে সম্পূর্ণ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন। এ সময় তিনি 9 নম্বর সেক্টরের কমান্ডার মেজর জয়নুল আবেদিনের কাছে 2টি কোড সিগন্যাল পাঠিয়ে শিরোমণির উদ্দেশ্যে রওনা হন। কোড সিগন্যাল পাওয়ার সাথে সাথে 9 নম্বর সেক্টর থেকে তুমুল আক্রমণ শুরু হয় পাকিস্তানিদের উপর। প্রথম প্ল্যান সফল হয়। রাত 4টার দিকে শিরোমণিতে ফিরে মেজর মঞ্জুর নতুন করে রণকৌশল সাজান। তিনি সিদ্ধান্ত নেন সকাল পর্যন্ত অপেক্ষা না করে এখনই আক্রমণ করা হবে। তিনি ফ্রন্ট লাইনের মিত্রবাহিনীকে সরিয়ে পেছনে থাকা 3টি কমান্ডো কলামকে সামনে এনে বসান। মেজর মঞ্জুর প্রথমেই ট্যাঙ্ক নিয়ে সোজা হামলা করেন পাকিস্তানিদের উপর। 2টি ট্যাঙ্ককে মেইন রোড ধরে সামনের দিকে যেতে বলেন এবং ডান দিক থেকে আরো 6টি ট্যাঙ্ক পাঠান শক্তিশালী পাকিস্তানি বাহিনীকে আক্রমণ করার জন্য। আর এই প্রতিটি ট্যাঙ্কের পিছনে তিনি 12 জন করে কমান্ডো সৈনিক পাঠান, যারা ছিল দেশের জন্য সদা শহীদ হতে প্রস্তুত, এবং তিনি নিজেও এই দলে যোগদান করেন। মেজর মঞ্জুর ও তার বাহিনী এভাবে পাকিস্তানি প্রায় 25টিরও বেশি ট্যাঙ্ক, 150টিরও বেশি কামান এবং কয়েকশো মর্টার ভেদ করে ক্ষিপ্র গতির সাথে ঢুকে পড়ে শত্রুর ঘাঁটিতে, যেন তিনি চলছেন হাত উঁচু করে। আর মেঘের মতো তাকে জড়িয়ে আগুনের মতো জ্বালাতে জ্বালাতে শহীদ হতে চাওয়া কমান্ডো বাহিনী চলেছে তার সাথে। একে বেঁকে কাত হয়ে গড়িয়ে সামনের দিকে এগিয়ে চলেছেন তারা, যেন জয় ছাড়া তাদের জীবনে আর কোনো উদ্দেশ্য নেই, যেন তারা শেষ রাতের শেষ খেলা খেলছে, যেন ওদের জীবনে কোনো মায়া নেই। যেভাবেই হোক দেশকে শত্রুমুক্ত করতেই হবে। কমান্ডো বাহিনীর দ্রুত এগিয়ে যাওয়ার ফলে পেছনের মুক্তি বাহিনী ও মিত্রবাহিনী কিছুই বুঝতে পারেনি। তারা কেউই জানতো না তাদের সামনে কমান্ডাররা বেঁচে আছে নাকি নেই। ফলে তারাও সামনের দিকে এগোতে থাকে। এদিকে কমান্ডো বাহিনী একে একে ট্যাঙ্কের কাছে যায় এবং যে ট্যাঙ্কেরই দরজা খোলা পাচ্ছিল ভেতরে ছড়ে দিচ্ছিল হ্যান্ড গ্রেনেড। ফলে ভেতরে থাকা সৈনিকরা ট্যাঙ্ক ছেড়ে পালিয়ে যাচ্ছিল। ব্রিগেডিয়ার হায়াত খানের ঘোর কাটতে না কাটতে তারা পালানোর চেষ্টা করে। এ সময় সামনে থেকে খবর আসে খানেরা ভেঙে যাচ্ছে। এই খবরে পেছনের বাহিনী আরও গতিতে সামনের দিকে এগোতে থাকে এবং কথা মতো 5:45টার দিকে চলে আসে ভারতীয় এয়ার স্ট্রাইক। প্রায় 157টি মৃতদেহ এবং আরও কয়েকশো আহতদের রেখে ব্রিগেডিয়ার হায়াত খান মেজর মঞ্জুরের কাছে আত্মসমর্পণ করে।
আর সেদিন অর্থাৎ 17 ডিসেম্বর বেলা 1টার সময় সার্কিট হাউসের মাঠে সকল সেনারা আত্মসমর্পণ করে এবং এভাবেই শেষ হয় ঐতিহাসিক ট্যাঙ্ক ব্যাটেল। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা উপভোগ করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এমনই আরও আকর্ষণীয় কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।